হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি ফেস রিলিজ হচ্ছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছে, এটা ডাব্লিউপি মিসলেনিয়াস সংখ্যার ক্ষেত্রে কাজে লাগবে। তো চলো শুরু করি। 25টা কোশ্চেন থাকবে, এক্সাম অ্যাপ্রোচ সলিউশন হবে। এক্সামে কেমন ভাবে সলিউশন করবে সেরকম ভাবে সলিউশন করবে, সঙ্গে সঙ্গে বেসিক জিনিসও বলবো, কেন হলো সেগুলো বলবো। চলো উইদাউট ডিলে ভিডিও স্টার্ট করি। কোশ্চেন দেখো, বলছে একটি ব্যাগে যথাক্রমে 25 পয়সা, 50 পয়সা ও 1 টাকা সমান সংখ্যক কয়েন থাকে। যদি মোট মূল্য 112 টাকা হয়, তবে প্রতিটি ধরনের কয়েন কত আছে? প্রত্যেকটা সমান সংখ্যক কয়েন আছে। আমরা কয়েনের অঙ্ক করেছি আগে, কয়েনের অঙ্ক আমরা সবাই জানি। কিভাবে করবো ভাই? দেখো কি কি আছে। 25 পয়সার কয়েন আছে, দেখো ভাই 25 পয়সার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, আর 1 টাকার কয়েন আছে। এই 3 ধরনের কয়েন আছে, প্রত্যেকটা সমান সংখ্যক আছে। সমান সংখ্যক আছে মানে কি? কোন রেশিওতে আছে? 1:1:8। এটা নম্বর। তাহলে ভ্যালু কি আছে বলো? ভ্যালু আছে 25 টাকা। টাকায় লিখি সবগুলো। 25 পয়সা যদি একটা থাকে তাহলে কত টাকা থাকবে? 0.25 টাকায় হবে। এটাও 0.5 টাকায় হবে, এটা 1 টাকায় হবে। টোটাল কত টাকা ভ্যালু হচ্ছে? 1 টাকা 75 পয়সা। 1.75। এটার মান তোমাকে দেওয়া আছে 112। তোমাকে বলেছে প্রতিটি ধরনের কয়েন সংখ্যা কতটা আছে, তাহলে একের মান তোমাকে বের করতে হবে। কত গুণ আছে? 112/1.75। পরের যদি তোলো, উপরে একটা 100 গুণ হবে। 25 থেকে কাটলে 4 25 100, 25 থেকে কাটলে 9 7 25 175, 7 দিয়ে কাটালে 7 থেকে 7 6 7 42, 416 64। আমাকে একের ভ্যালু বের করতে হবে ভাই। প্রত্যেকটা সংখ্যা কতটা কয়েন আছে? প্রত্যেকটা কয়েন আছে 64টা। এটা আছে। চলো নেক্সট প্রশ্ন। দুটি সংখ্যার মধ্যে পার্থক্য 1460। যদি একটি সংখ্যার 4% অন্য সংখ্যার 8% হয়, তবে সংখ্যাটি সন্ধান করুন। একটা সংখ্যার 4%, আমি ধরে নিলাম দুটো সংখ্যা, একটা সংখ্যা a, একটা সংখ্যা b। একটা সংখ্যার 4%, অন্য সংখ্যা 8% এর সমান। যদি সমান হয় তাহলে a:b এর রেশিও কত পাবো? a:b এর রেশিও পাবো 2:1। এই দুটোর পার্থক্য বলেছে ভাই, এই দুটোর ডিফারেন্স কত? 1। এই 1 এর ভ্যালু বলা আছে দেখো 1460। তাহলে তোমাকে উভয় সংখ্যা বের করতে হবে, তাহলে 1 এর মান এবং 2 এর মান। তাহলে কত হবে? 2 এর মান কত হবে? 2920 আর 1460। আনসার। বলছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার হুইচ ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 14, 15 and 18। এইসব অঙ্কের ক্ষেত্রে কনসেপ্ট হলো এলসিএম বের করা, কিন্তু আমরা অপশন ইউজ করব। খুবই ফাস্ট আনসার হবে। অপশন ইউজ করতে পারলে এই অঙ্কগুলো খুব ফাস্ট হয়। দেখো কিভাবে করব। একটা সংখ্যায় 14, 15, 18 তিনটে দিয়ে ভাগ যায়, সেই সংখ্যাটা কি? এই সংখ্যাটা লসাগু। সেই সংখ্যাটা হলো 14, 15, 18 লসাগু। তাহলে সংখ্যাটা কি হবে? নম্বরটা হবে এলসিএম অফ 14, 50, 80। এটা তোমাকে এলসিএম বের করে চেক করতে হবে। এলসিএম না বের করে অপশন এলিমিনেট করে উইদিন সেকেন্ডে আনসার করা যায় ভাই। দেখো কিভাবে করব, দেখবে ভালো মতো ভাই। কাউকে 14 দিয়ে যদি ভাগ যায়, 15 দিয়ে যদি ভাগ যায় এবং 18 দিয়ে যদি ভাগ যায়, তাহলে আমরা বলতে পারি সংখ্যাটা 9 দিয়েও ভাগ যাবে। কারণ কি? 18 মধ্যে কি ঢুকে আছে ভাই? 9 ঢুকে আছে। কাউকে যদি 18 দিয়ে ভাগ যায় তাহলে বলতে পারি সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। এলসিএম একটা নম্বর পাবো। এলসিএম কথাটা মানে কি? এখানে একটা নম্বর কিছু একটা পাবো, এগুলো এলসিএম বের করে। তার মানে কি? এই যে নম্বরটা পাবো এটা 14 দিয়ে ভাগ যেতে হবে, 15 দিয়ে ভাগ যায়, এটা 18 দিয়ে ভাগ যায়, তাই তো আমরা এলসিএম বের করবো। তাহলে আমরা এখান থেকে এতটুকুই কনসেপ্ট বলা যে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা 18 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, 14 দিয়েও ভাগ যাবে। তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটা 9 দিয়েও ভাগ যেতে পারে, কি ভাগ যাবে, কারণ এটা 18 দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, তাহলে 9 মাল্টিপল চেক করলে আনসার হয়ে যাবে।
দেখো এটা 9 দ্বারা ভাগ যায় না, এটা আনসার হবে, কারণ 9 দ্বারা ভাগের নিয়ম হলো সংখ্যাগুলো যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা পুরোটাই 9 দ্বারা ভাগ যায়। দেখো এই সংখ্যাগুলো যোগফল 5 + 8 13, 13 9 দ্বারা ভাগ যায় না, 7 6 13 এটা ভাগ যায় না, 6 3 9 7 2 9, এই দুটো অপশনে আমরা ফেসে গেছি। বেশ, তাহলে আমরা 9 দিয়ে 9 চেক করে 9 দ্বারা চেক করে দেখো দুটো অপশন আমরা এলিমিনেট করে দিতে পেরেছি। আর পরে আছে দেখো 15 আছে 14 আছে, 14 মধ্যে কত ঢুকে আছে 7 × 2, তারপরে 14 7 দিয়ে ভাগ যায় 14 কে, তাহলে আমি বলতে পারি কোন সংখ্যাকে যদি 14 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা 7 দ্বারা ভাগ যাবে। দেখো 7 দিয়ে কি এটা ভাগ যায়, এটা 7 দ্বারা ভাগ যায়, এটাই ভাগ যায়, তাহলে आंसर এটা হয়ে যাবে। এলসিএম এইচসিএম এর অঙ্ক ভাই ডিভিজিবিলিটি রুলস যা যত জানা আছে ডিভিজিবিলিটি রুলস এর উপর ডিপেন্ড করে এলসিএম এর অঙ্ক হয়ে যায়, এলসিএম বের করতে হয় না। চলো নেক্সট ডিভিজিবিলিটির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পড়ে আছে, তোমরা দেখে নিও বিভাজ্যতার নিয়ম। চলো পরের প্রশ্ন, 8 জনের গড় বয়স 50 বছর, দ্বিতীয় দলে রয়েছেন 10 জন যাদের গড় বয়স 70 বছর, যখন উভয় গ্রুপ একত্রিত হয় তখন সমস্ত লোকের গড় বয়স কত হবে? তাহলে এটা আমরা ওয়েটেড এভারেজ দিয়ে করে নেব, তাহলে ফার্স্ট গ্রুপে ছিল 8 জন, 8 জনের ইয়ার কত ছিল, গড় ইয়ার এভারেজ ছিল 50 ইয়ার্স। পরে একটা গ্রুপ ছিল 10 জনের, সেখানে গড় বয়স কত ছিল 70 বছর। তাহলে আমরা ওয়েটেড এভারেজ দিয়ে आंसर করে নেব। এই যে উপরের সংখ্যাটা দেখতে পাচ্ছ, উপরের সংখ্যাটা আমরা বেস ভ্যালু বলা হয় এটাকে, বেস ভ্যালুর আমরা রেশিও নিতে পারি, রেশিও যদি নিই তাহলে কাটাকুটি করে 4 এটা 5, ওয়েটেড এভারেজ মানে কি এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, ওভারঅল বের করছি, তাই ওভারঅলই চেয়েছে, তাই আমরা ওয়েটেড এভারেজ বের করছি। এটার সঙ্গে এটা গুণ 4 50 200, এটার সঙ্গে এটা গুণ 350 বাই 4 + 5 9, তাহলে কত হচ্ছে দেখো 550/9। যদি দেখো আমরা অ্যাকিউরেট आंसर বের করি না ভাই, 550 কে 9 দ্বারা যদি ভাগ করো তাহলে 6 9 54, 60 এর উপর যাবে, ভালো মতো শুনবে। যদি 550 কে 9 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ যদি দাও তাহলে কত আসবে, 6 একটা আসবে, 6 9 54, দেখো आंसर দেখো একটা করে আছে, आंसर এটা आंसर হবে না, এটা হবে না, এটা আমার চেক করা দরকার নেই, এক ওইভাবে পয়েন্ট বের করে বসানোর সময় নেই ভাই, পরীক্ষা হবে অঙ্ক এইভাবে করতে হয় পরীক্ষা হবে। বলেছে দেখো একটি বর্গাকার পার্কের পাশের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বেশ, তারপর বলছে এর ভেতরে রয়েছে 8 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার চওড়া পথ, পথের ক্ষেত্রফল কোনটি? তাহলে আমরা বুঝবো জিনিসটা কি বলা আছে, যদি এমনি মুখে মুখে आंसर হয়ে যায় এগুলো, তারপরও দেখে এটা ধরে নাও অ্যাপ্রক্স বর্গক্ষেত্র, যদি বর্গক্ষেত্র হয় তাহলে বলছে এখানে কি বলেছে 10 সেন্টিমিটার হলো এটা। এবার ওরা বলছে এর ভেতর দিয়ে আর একটা কি আছে, পথ আছে, পথ কি আছে না, পথটা চওড়া হলো কত সেন্টিমিটার, 4 সেন্টিমিটার করে চওড়া, পথটা 4 সেন্টিমিটার করে চওড়া, মানে এদিকটাও 4 সেন্টিমিটার, এদিকটাও 4 সেন্টিমিটার, এদিকটাও 4 সেন্টিমিটার, এদিকটাও 4 সেন্টিমিটার। আচ্ছা আমাকে বলো বর্গক্ষেত্রে, এই যে বর্গক্ষেত্র ছিল এই বর্গক্ষেত্রে এটা কি গো, ক্ষেত্রফলটা কি হতো যখন 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তখন ক্ষেত্রফল কত ছিল বা এরিয়া কত ছিল, এরিয়া ছিল 10 স্কয়ার মানে 100, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবাই জানি বাহু স্কয়ার হয়। এবার আমাকে বলো এই ছোট বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত হবে, তাহলে এই টোটালটা ছিল কত, সবগুলো 10 ছিল, বর্গক্ষেত্রের সব বাহু সমান হয়, তাহলে দেখো যদি বাদ দাও তাহলে এদিকে 4 বাদ যাচ্ছে, এদিকে 4 বাদ যাচ্ছে, তাহলে এইটুকু পড়ে থাকছে কত, এই বাহুটা পড়ে থাকছে 2 এর, প্রত্যেক দিকে তাই হচ্ছে এটা 2 এর, এটা 2 এর, এটা 2, তাহলে এই ছোট বর্গক্ষেত্রের এরিয়া কত থাকছে, ছোটটার এরিয়া স্মল, ছোটটার এরিয়া থাকছে 2 এর স্কয়ার মানে 4, তাহলে এই যে বড় সম্পূর্ণটার বর্গক্ষেত্র কত হলো 100 সেন্টিমিটার স্কয়ার, ছোটটার ক্ষেত্রফল কত হলো 4 সেন্টিমিটার স্কয়ার, তাহলে বাকি যেটা পড়ে থাকলো
সেটাই তো পথের ক্ষেত্রফল, তাহলে বাদ দিয়ে দিলে পেয়ে যাবো। তাহলে বাদ দিলে কত হচ্ছে 96 সেন্টিমিটার স্কয়ার, যেটা পথের টোটাল ক্ষেত্রফল। চলো পরের প্রশ্ন বলছে 50% অফ এ নাম্বার ইজ 390 মোর দ্যান 37.5% অফ দ্য সেম নাম্বার, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ নাম্বার। আমরা এইসব অঙ্ক করার ক্ষেত্রে ফ্র্যাকশন ভ্যালুগুলো বেশি ইউজ করি, তাড়াতাড়ি হবে। 50% এর ফ্র্যাকশন ভ্যালু কত ভাই? হাফ। 37.5% এর ফ্র্যাকশন ভ্যালু কত ভাই? 3/8। তাহলে আমি এইসব ক্ষেত্রে একটা সংখ্যারই 50% নিতে হবে, আবার ওই সংখ্যাটারই 37.5% নিতে হবে। বেস দেখো দুটো আলাদা হয়ে গেছে, বেস দুটো আলাদা হয়ে গেছে। বেস যদি সমান করে নিই তাহলে ক্যালকুলেশন আমার কমে যাবে। তাহলে 2 আর 8 এর সমান কিভাবে করতে হয়? 2 এবং 8 দিয়ে ভাগ যাবে আমার একটা সংখ্যা, কে সেটা? 8 নিজেই। তাহলে আমি ধরে নিলাম সংখ্যাটা হলো 8 ইউনিট। তার 50% মানে হাফ। 8 এর হাফ কত? 4, এটা হলো 50%। আর এই 37.5% মানে কত? 3/8। তাহলে 8 যদি সংখ্যা হয় তাহলে 37.5% ভাই 3, তাহলে এটা হলো ভাই 3। ডিফারেন্স কত? 1। এই ডিফারেন্সের মানে তোমাকে বলা আছে কত ভাই? দেখো বলে দিয়েছে 392, এটা তোমাকে বলা আছে। 50% of a number is 392 more than, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তাহলে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ নাম্বার। তো নাম্বারটা কত ছিল? 8। লেখের ভ্যালু যেহেতু এটা, 8 এর ভ্যালু কত? এটা কিন্তু 8 গুণ করবো, 8 2 16, 8 9 72 73। দেখো ইউনিট ডিজিট শেষে 6 এবং 3 আছে, তাহলে আনসার এটাও না, এটাও না, এটাও না, আনসার এটা। এইভাবে আমাকে করতে হয় ভাই। ইউনিট ডিজিট ম্যাচ করবো, কখনো অ্যাপ্রক্সিমেশন ইউজ করবো, কখনো ডিজিটাল ইউজ করবো, কখনো ডিভিজিবিলিটি রুলস ইউজ করবো। অঙ্ক এইভাবে করলে তোমার টাইম প্রচুর পরিমাণে সেভ হয়ে যাবে এক্সাম। চলো নেক্সট প্রশ্ন দাও, কি বলছে? একটি পরীক্ষার পাস করার জন্য একজন শিক্ষার্থীকে সর্বাধিক নম্বরের মধ্যে 780 নম্বর পেতে হবে। ভালো কথা। 728 নম্বর পেয়েছে এবং 5% ফেল করছে, 5% নম্বর। তাহলে বলো, আমি জাস্ট ছবি দিয়ে বলছি, এটা হলো টোটাল মার্কস। টোটাল মার্কসের কোন একটা জায়গায় ধরো পাসিং মার্কস আছে, টোটাল মার্কসের কোন একটা জায়গায় পাসিং মার্কস আছে, তাই থাকে। এবার বলছে ওকে এখান থেকে এইটুকু যদি যেতে হতো তাহলে 780 পেতে হতো, পাস দিতে করতে। ও পেয়েছে কত ভাই? 728 পেয়েছে ভাই, 728, 728 পেয়েছে ভাই। আর কি দ্বারা ফেল করেছে? টোটাল নাম্বারে 5% দ্বারা। তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ গ্যাপটা, টোটাল নাম্বারে 5% এর মানতে দেওয়া আছে। তাহলে পার্সেন্টেজ টোটাল নাম্বারে 5%, কিন্তু আমার কাছে এক্সাক্ট ভ্যালু পাবো। দেখো ভাই এটা টোটালটা 780, এইটুকু 728, তাহলে এই গ্যাপটা কতটুকু হবে? 780 থেকে 28 বাদ দেবো, তাহলে গ্যাপ পেয়ে যাবো। তাহলে কত পাবো? 52। 28 আর 52 যোগ করলে ভাই 780। তাহলে টোটাল নম্বর চেয়েছে, টোটাল নম্বর দিয়ে দিলে কত পার্সেন্ট হয়? 100% হয়। তাহলে 100% এর মান কত? তাহলে কি করবো? এটার সঙ্গে 20 গুণ হচ্ছে, দেখো 20 গুণ করলে 100 চলে আসছে। এটার সঙ্গে 20 গুণ করবো, 0 বাদ দেবো না, 104,040 আনসার। চলো নেক্সট। একটি দলের 12 জন খেলোয়াড় ছিল যাদের গড় বয়স 25 বছর। ওখানে ক্যাপ্টেন অ্যাড হয়েছে, ক্যাপ্টেন অ্যাড হওয়ার পরে তাদের গড় বয়স 1 বছর বেড়ে গেছে। তোমাকে বলতে দেখো অ্যাভারেজের অঙ্কে তোমাকে কোনোভাবেই পেন পেপার লাগাতে হয় না। এটা কনসেপ্ট যদি বোঝা থাকে তাহলে দেখে উইদিন সেকেন্ডে আনসার করা যায়। দেখো ভালো মতো বোঝো। টোটাল কতজন স্টুডেন্ট ছিল ভাই, বা খেলোয়াড় ছিল? 12 জন। আমি সাপোজ এখানে 12 জন নিলাম। একটা কথা বলো তো, মানে এদের অ্যাভারেজ কত ছিল ভাই? অ্যাভারেজ মানে কি? সবারই বলা আছে, এটাই ধরা হয় অ্যাভারেজ, মানে সবারই বয়সে 25, এটা ধরে নিতে চাইছে। অ্যাভারেজ মানে এটাই বলতে চাইছে, সবাইকে সমান সমানভাবে ভাগ করে দিয়েছে, অ্যাভারেজ মানে এটা। আমাকে বলো, ক্যাপ্টেন যদি আসতো, ক্যাপ্টেনের বয়স যদি 25 ইয়ার্স হতো, ক্যাপ্টেনের বয়স যদি 25 ইয়ার্স হতো, তাহলে কি গড় বয়স বাড়তো? ক্যাপ্টেন যে আসলো, নতুন একটা যে ক্যাপ্টেন আসলো, ওনার বয়স যদি 25 ইয়ার্সই হতো, ওনার বয়স যদি 25 ইয়ার্স হতো,
তাহলে কি গড় বয়স বাড়তো? বাড়তো না, কারণ এদেরও 25 বছর আছে গড় বয়স, ও 25 বছর নিয়ে আসবে, তাহলে সমান ভাবে নিয়ে এসছে, বাড়তো না। বেড়েছে কারণ সে অ্যাভারেজের থেকে বেশি নাম্বার, বেশি বয়স নিয়ে এসছে, তাহলে অ্যাভারেজ থেকে বেশি নাম্বার নিয়ে আসলে পরে নিশ্চয়ই এটা আনসার হবে না। এবার দাও কত বেশি নিয়ে এসছে কি করে বুঝবো? ভাই ও আসার পরে 1 বছর গড় বয়স সবার বেড়েছে, তাহলে ও 25 বছর প্রথমে ধরবে, এভাবে বুঝে নাও, বোঝানোর জন্য বলছি। 25 বছর গড় বয়স ছিল, 25 বছরে নিয়ে এসছে ধরে নাও, তাহলে গড় বয়স বাড়ার কথা ছিল না, কিন্তু সবারই 1 বছর করে অ্যাভারেজ বেড়ে গেছে। তার মানে কি যতজন স্টুডেন্ট আছে, এখানে তো 12 জন আছে, আর এখানে একজন, ও ক্যাপ্টেন একজন আসলো, তাহলে 13 জন হলো, সবারই 1 বছর করে বেড়েছে, তার মানে ওই 13 বছর এক্সট্রা নিয়ে এসছে ও, তাহলে এটার সঙ্গে 13 যোগ, তাহলে ও কত বছর বয়সী? ক্যাপ্টেনের বয়স কত? 38 ইয়ার্স। এবার যে অঙ্ক, এটা পেন পেপার লাগাতে হবে না, ইনকমপ্লিট করা হবে কি 12 জন বয়সের গড় 25 বছর, ক্যাপ্টেন আসতে 1 বছর বাড়ছে, তাহলে ক্যাপ্টেন যদি আসে তাহলে ও 25 বছর যদি ধরে নিই, 1 বছর করে বেড়েছে, মানে 12 জনের তো 12 বছর বেড়েছে, ও নিজের জন্য 1 বছর বেড়ে বাড়বে, টোটাল 13 জন হয়ে যাচ্ছে, 25 আর 13 38 বছর। নেক্সট, একজন বিক্রেতা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 12% হারে 72,000 টাকা ধার দেয়, যা বার্ষিক চক্রবৃদ্ধি হয় তৃতীয় বছরের জন্য সুদ সরবরাহ করে। তৃতীয় বছরের জন্য বলেছে ভাই, ভালো মতো শুনবে, 3 বছর বলেনি, 3 বছর এবং তৃতীয় বছরের মধ্যে পার্থক্য আছে, 3 বছর এবং তৃতীয় বছরের মধ্যে পার্থক্য আছে। দেখো, আমরা ট্রি মেথডে করতে পারি, ট্রি মেথডে করেও হবে, এমনিও হতে হবে। থার্ড ইয়ার বলেছে, আমাকে ধরে নাও 72,000 টাকা প্রিন্সিপাল রেখেছে, প্রথম বছরের জন্য কি পায় ভাই? এ টাকা সুদ পায়, দ্বিতীয় বছরের জন্য এই টাকা সুদ পাবে, তৃতীয় বছরের জন্য এই টাকা সুদ পাবে। সেকেন্ড ইয়ার, বা আমি এটা আবার বলছি, প্রথম বছরের জন্য এই টাকা সুদ পাবে। কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয় ভাই? সুদেরও সুদ চাপে, তাহলে প্রথম বছর এ এলো, দ্বিতীয় বছর এ তো পেলো এই টাকাটাও পাবে একটা ইন্টারেস্ট, তাহলে এটা আমি ধরে নিলাম পি, কিছু পাবে, ইন্টারেস্ট বলা আছে, সেটা কিছু একটা পাবে। থার্ড ইয়ারে কি হবে ভাই? থার্ড ইয়ারে এই টাকাটা তো পাবেই, এই দুটো টাকারও পাবে, তাহলে এ যদি ইন্টারেস্ট বি হয়, তাহলে 2 এর ইন্টারেস্ট কত হবে? 2b, আর বি এর ইন্টারেস্ট ধরে নিলাম সি। তোমার কাছে চেয়েছে এই থার্ড ইয়ার, এটা ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট পাচ্ছে ও ভাই, এটা সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট পাচ্ছে, এটা থার্ড ইয়ার ইন্টারেস্ট পাচ্ছে, তোমার কাছে এই থার্ড ইয়ারের ইন্টারেস্ট চেয়েছে নাকি পুরো বছর? থার্ড ইয়ারের চেয়েছে। 3 বছর আর থার্ড ইয়ারের মধ্যে পার্থক্য আছে, তো এই জিনিসটা তোমাকে বের করতে হবে, অ্যাপ্রক্সিমেশনে ইউজ করে বের করতে পারো। আনুমানিক মূল্য চেয়েছে ভাই, তাহলে আমাকে ক্যালকুলেশন করা স্টার্ট করতে হবে। তাহলে বলো এ কতবার লিখেছো? 1, এগুলোকে বলা হয় গোল্ডেন রেশিও। এর কত লেখা আছে? 1, বি এর কত লেখা আছে? 2, সি এর লেখা আছে 1। তাহলে 72,000 টাকার 12%, 72,000 টাকার 12% প্রথমে পাবে। 12% যদি করো, পার্সেন্টেজ উঠবে দুটো শূন্য, 0 12 দিয়ে 24, 6 12 72, সরি 7 12 84, আর 2 এ 86, 8640 ইউনিট, এত টাকা পাবে। 8640 প্রথম বছর, দ্বিতীয় বছরও এটা 12% পাবে ভাই। 12% কিভাবে বের করবো? গুণ করে নিই, আমরা ডিরেক্টলি গুণ করি, পয়েন্ট তারপর বাদ দিই, তো ডিরেক্টলি যদি গুণ করি পয়েন্ট বসে দেওয়া হবে, পরে বোঝো। ডিরেক্টলি একটু সরিয়ে লিখি, এটারও 12% বের করবো, কত হবে? 0 থাকলো, 4 12 48, 6 12 72, আর 4 76, 8 12 96, 96 এর সাথে 103, তাহলে দুটোর পর দশমিক বসবে, একটা 1306। এবার অ্যাপ্রক্সিমেশন তুমি ইউজ করে নিতে পারো। দেখো তাহলে এটা কি হয় ভাই, এটা কিভাবে বের করতে হয়? এবার বলো 1036, এটা তো 0.80 আছে, এটা নেগলেক্ট করো, আনুমানিক তোমাকে বলেছে 0.80 নেগলেক্ট করো, বা এটাকে 1037 ধরে নাও। 1037 12% কি 10% যদি ধরো, কোনো কিছু 10% বের করবো কিভাবে তাড়াতাড়ি? ডান দিক থেকে একটা পয়েন্ট বসিয়ে দেবো, ডান দিক থেকে একটা পয়েন্ট বসিয়ে দেবো, এটা তাড়াতাড়ি 10% বের হয়। তাহলে 8,600 চলছে, 12% এটা বেরোলো, এটারও
যদি 12% বের করি, অ্যাপ্রক্স বলছি আমি, অ্যাপ্রক্স কত বেরোবে? 103 বা 104 ধরে নিলাম, অ্যাপ্রক্স 104 ধরে নিলাম। ডিফারেন্স গুলো খুব একটা 818 এখানে 838 শেষে আছে সেটা বুঝছেন, ডিফারেন্স একেবারে খুব কাছাকাছি দেয়নি, অ্যাপ্রক্সিমেশন ইউজ করে দেবো। তাহলে 104 ইউনিট আমি ধরে নিলাম, 103.6 হবে। আরো 2% যদি বাড়ানো হয় তাহলে পরে আর একটু বাড়বে, তার মানে আনসার এটা থেকে সামান্য বেশি আসবে। তাহলে আনসার কি আসবে দেখে নাও, এটা যদি গুণ করো, এটার সঙ্গে কিভাবে গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হয়, যেহেতু গোল্ডেন রেশিও তাই 0 4 6 8, এটা কত হবে ভাই? এটা কিন্তু 137 ধরে নাও, 1037 ধরে নাও, তাহলে পর 37 2 74 20, আর এটা 104 যোগ করো, 8640 2074 আর 104 যোগ করলে কত হয়? 4 4 8 7 4 11 আর 6 থেকে 7 রাখে 8 8 দিয়ে 10 রাখে 11, এটা 11,818। তাহলে 11,818 তো আনসার হবে, এর থেকে বেশি হবে, এর থেকে বেশি আনসার, এর থেকে বেশি আনসার হবে। কারণ কি এখানে আমি 10% ধরেছি, 12% ধরে নি ভাই, এখানে আমি 10% মানটা বসা, 12% হলে আরো বাড়বে, তাহলে 11,000 যোগ্য যোগ্য ভুল করেছে ভাই, 4 4 8 7 4 11 6 রাখে 7 রাখে 8 8 দিয়ে 10, 11,000 হয়ে যাচ্ছে, ওটা ভুল করেছি। আটাতে 10 মিনিট যোগ্য তো করতেছি ভাই, 4 4 8 7 4 11 6 রেখে 7 রেখে 8 আটাতে 10, 10,818 থেকে বেশি হবে, সামান্য বেশি হবে, 10,818 থেকে বেশি হবে আনসার। 10,818 থেকে এটা, এটা তো আনসার হবে না, কারণ এটা তো আমি 8% বের করেছি ভাই, এই জায়গাটা 12% বের করে আনসার, এটা হবে আনসার। এক্সাক্ট মান তুমি বের করতে পারো, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেশন, এটা তোমাকে বোঝানোর জন্য তো কিছু লিখেছি, কিন্তু এত কিছু লেখার প্রয়োজন ছিল না। চলো চলো, অভিজিৎ ও সৌরভ 15 দিনে, পীযূষ ও সৌরভ 20 দিনে, অভিজিৎ ও পীযূষ 10 দিনে কাজ করে, তাহলে কত দিনে পীযূষ একাই কাজটি করবে? তাহলে করো, অভিজিৎ আর সৌরভ, অভিজিৎ আর সৌরভ কত দিনে করে ভাই? 15 দিনে। তারপরে কি বলেছে? পীযূষ আর সৌরভ করে ভাই 20 দিনে, তারপরে অভিজিৎ আর পীযূষ করে ভাই 10 দিনে। তাহলে আমরা টোটাল ওয়ার্কটা কি ধরে নিই, এটা 10 20 15 এলসিএম ধরে নিই, 10 20 15 এলসিএম 60। তাহলে অভিজিৎ আর সৌরভ কত করে ইউনিট একদিনে? 4, এ করে 3, এ করে 6। আমাকে পীযূষ চেয়েছে, ভালো মতো দেখো এখান থেকে কোনো কিছু করে পীযূষ পাওয়া যায় কি যায় না, দেখো তো ভাই, আমি যদি পীযূষ দরকার, তাই তো বেশ, এটা তুমি 3টে যোগ করে নিতে পারো। তাছাড়াও এই দুটো যদি যোগ করো, ভালো মতো দেখো, এই দুটো যদি যোগ করা হয়, এটা এবং এটা যদি যোগ করো, তাহলে কি পাবে? অভিজিৎ প্লাস সৌরভ প্লাস 2 25, কত ইউনিট করছে একদিনে? 6 আর 3 9 ইউনিট। এখান থেকে যদি অভিজিৎ আর সৌরভের কাজটা বাদ দিয়ে দাও, কত? 4 ইউনিট করছে, যদি বাদ দিয়ে দাও তাহলে এটা এটা কেটে যাচ্ছে, তাহলে 2 পীযূষ মিলে কত করবে? 5 ইউনিট কাজ করবে একদিনে, এফিসিয়েন্সি দিয়ে কাজ করতে হয়, তাহলে 1 পীযূষ মিলে কত করবে? 2.5 ইউনিট। টোটাল কাজটা কত ইউনিট ভাই? 60 ইউনিট। 60 ইউনিট করতে কতদিন সময় লাগে? এটা ভাই 2.5 মানে 24 দিন, 24 2.5 হয় ভাই 60, 24 2.5 কিভাবে 60 হয় ভাই? 24 এর সঙ্গে প্রথমে 2 গুণ করবো 48, তারপর 0.5 মানে 24 আবার দেবো 48 আর 12 60। পরেরটা দেখো ভাই, 2.5 বছরের জন্য বার্ষিক 5% হারে একটি নির্দিষ্ট পরিমাণে চক্রবৃদ্ধি সুদ ভাই 104.5 টাকা, তাহলে সরল সুদ কত? ভাই অপশন গুলো দেখো, এইসব অঙ্কগুলো তোমাকে করতে দেওয়া হয় না, এগুলো উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে দেয়। তবে আমরা সবাই জানি
সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে সব সময় যেন কম হয়। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 104.505 হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট নিশ্চয়ই 104.05 থেকে কম হবে। তাহলে অপশনের দিকে একবার তাকিয়ে দেখো তো, এটা কম না, এটা কম না, এটা কম না, এটাই আছে। সিম্পল ইন্টারেস্ট যদি 104.05 টাকা হয় 2 বছরের জন্য, এই কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 104.05 হয় 2 বছরের জন্য, তাহলে সিম্পল ইন্টারেস্ট কি করে 100 টাকা থেকে বেশি যায়? নিশ্চয়ই 100 টাকা থেকে কম হবে। তাহলে আনসার এটা। অঙ্ক করতে হয় না ভাই, কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো করতে হয় না, এই অঙ্কটা তো সেরকম। চলো বাকিটা তোমরা সবাই সলভ করতে জানো। 2.5 বছরের সুদ বের করে দেওয়া আছে, এটা বের করবে, তারপর আবার সিম্পল ইন্টারেস্ট বের করবে। অপশন যেরকম দেওয়া আছে সেরকমই আমরা করবো। এটা ক্যালকুলেটিভ আনসার হবে, ক্যালকুলেটিভ পরেরটা ক্যালকুলেশন করতে হবে, কিন্তু ওরা চেয়েছিল তুমি এই লজিকটা ইউজ করো, সেই জন্য অপশন গুলো এরকম করে দিয়েছি। পরেরটা দেখো, সরল সুদের বার্ষিক কত শতাংশ হারে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ 5 বছর দ্বিগুণ হবে? ভাই সহজ অঙ্ক। আমরা রেট অফ ইন্টারেস্ট, এখান থেকে রেট অফ ইন্টারেস্টের সঙ্গে বা ডেফিনিশন থেকে তোমাকে কোশ্চেন দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট মানে কি? 100 টাকায় 1 বছরে যত টাকা সুদ পাওয়া যায় তাকে বলা হয় রেট অফ পার্সেন্ট পার অ্যানাম। 100 টাকায় 1 বছরে যত টাকা সুদ পাবো সেটাকে বলবো রেট অফ পার্সেন্ট পার অ্যানাম, প্রতি বছরের সুদ বলা হয় সেটাকে। তাহলে আমাকে বলেছে কোন রেটে কি হবে সিম্পল ইন্টারেস্টে সার্টেন সাম অফ মানি বিকাম ডাবল ইন 5 ইয়ার্স। তাহলে আমি 100 টাকা ধরে নাও রাখলাম, কারণ আমি সংজ্ঞা তোমাকে 100 দিয়ে দিলাম, করতে সুবিধা হবে। তাহলে ধরে নাও তুমি যদি 100 টাকা রাখো, 5 বছর পর ডবল হয়ে যাচ্ছে। 5 বছর পর ডবল হচ্ছে মানে কত ভাই? 200 হচ্ছে। 100 টাকা রাখলে 200 টাকা হচ্ছে। তাহলে সুদ নিশ্চয়ই পেয়েছো। সুদটা কত পেয়েছো? সুদ পেয়েছো বলে তো ডবল হয়েছে। সুদটা পেয়েছো কত ভাই? 100 ইউনিট সুদ পেয়েছো, ডবল হয়েছে। তাহলে 100 ইউনিট সুদ পেয়েছো কত বছরে? 5 বছরে 100 ইউনিট সুদ পেয়েছো ভাই। তাহলে আমি কি বললাম? রেট অফ ইন্টারেস্ট মানে 100 টাকার উপর 1 বছরে যত টাকা সুদ পাবে সেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। তাহলে 100 টাকার উপর 100 টাকা সুদ পেয়েছো কত বছর? 5 বছর। তাহলে 1 বছরে কত টাকা সুদ পাবে? 100 বাই 5, 20%। তাহলে आंसर 20%। এই অঙ্কগুলো ভাই ডেফিনিশনে করে দেওয়া আছে। ডেফিনিশন যা যত ক্লিয়ার সে তত তাড়াতাড়ি आंसर করবে। এগুলোর জন্য পেন পেপার লাগে না। কয়টা দেখো, একজন ব্যক্তি নির্ধারিত মূল্যের উপর মানে মার্ক প্রাইসের উপর 15% ছাড় দিয়েছে, দিয়ে বিক্রি করেছে, 19% মুনাফা অর্জন করে। যদি কোনো ছাড় না দেওয়া হয় তবে কত শতাংশ লাভ করবে? তাহলে ভাই ডিসকাউন্ট কার উপর দেওয়া হয় আমরা সবাই জানি, যেটা এমআরপি সেটার উপর ডিসকাউন্ট দেওয়া হয়, নাকি কস্ট প্রাইসের উপর ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে আমরা ছাড় দিয়েও যদি লাভ করে কেউ ছাড় দিচ্ছে, ছাড় দেওয়ার পর যদি লাভ করে, তাহলে সেখান থেকে সিপি এবং এফপি রেশিও পাই খুব তাড়াতাড়ি। সেটা কি? 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট। 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট বাই 100 প্লাস প্রফিট পার্সেন্ট। ওকে, তাহলে এটা কি হবে? দেখো সিপি কত হবে? 100 মাইনাস ডিসকাউন্ট মানে কত হচ্ছে? দেখো 85 বাই প্রফিট করেছে 119। 17 দিয়ে যদি কাটাকুটি করো 585, 7 17 119। তাহলে সিপি যদি 5 টাকা হয় ওর, তাহলে এমপি 60 টাকা। তাহলে 5 টাকার উপর 60 টাকা। এবার বলছে যদি কোনো রকম ছাড় না দেওয়া হয়, যদি ছাড় না দেওয়া হয় তাহলে কত ইউনিটে বেচবে? সেটা 7 ইউনিটে বেচবে। তাহলে লাভ কত টাকা হবে ভাই? 2 টাকা লাভ। ক টাকার উপর? সিপি প্রফিট বা লস কার উপর হয়? সিপির উপর হয়। তাহলে 2 টাকা লাভ হচ্ছে কত টাকার উপর? 5 টাকার উপর। 1 এর 5 মানে 20%, 2 এর 5 মানে 40%। आंसर 40%। পরের প্রশ্ন, if the cost price of a book is 92% of its selling price, ভালো কোশ্চেন ভাই, then what will be the profit percentage on the sale of the book? তোমাকে বলেছে যদি কস্ট প্রাইসটা সেলিং প্রাইসের 92% হয়, তাহলে যেটা যার বলা হবে অফের পর যেটা থাকবে সেটা আমরা বেস ধরে নিই। তাহলে সেলিং প্রাইস আমি যেহেতু পার্সেন্টেজে বলছি তাই সেলিং প্রাইস আমি 100 ধরে নিলাম। সেলিং প্রাইস যদি 100 হয় তাহলে সিপি কত হবে? 92%, মানে 92 টাকা হবে সিপি। তাহলে লাভ কত টাকা করেছে ভাই? লাভ করেছে 8 টাকা। 8 টাকা লাভ করেছে কত টাকার উপর?
92 টাকার উপর। ভাই লাভ বা লস কার উপর করে? সেলিং প্রাইসের উপর করে না। কিন্তু দেখো অপশনে তোমাকে দিয়ে রেখেছিল 80%, এই ভুলটা করানোর জন্য। লাভ বা লস অলওয়েজ কস্ট প্রাইসের উপর হয়। তাহলে 8 টাকা লাভ হচ্ছে 92 টাকার উপর, 100 টাকার উপর কত? ব্যাস এটাই ছিল। কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 4 দিয়ে 8, 4 23 92, আর কাটবে কাটবে। তাহলে 200/23, 200/23 যদি 8 দিয়ে ভাগ করো তাহলে কাছাকাছি আছে। 8 3 24, 8 দিয়ে 16, 18। প্রথমে 8 দেখে না, ভাগ দেখিয়ে দিচ্ছি। ভাই 200/23, 200 যদি দাও 8 দিয়ে দিলে পারে 3 8 24, 8 দিয়ে 16, 16 দিয়ে 18, 6 1 16 হচ্ছে। দেখো নিচে 16 তো এখানে পয়েন্ট শূন্য, ভালো মতো দেখবে। 8 আছে, 8 তো আনসার হবে না। 23 দুগুণা 46, পয়েন্টের পর 2 আছে, এটা আনসার হবে না। 5 23 115, 160 আছে, আরো বেশি যাবে, তাহলে এটা আনসার হবে না। আনসার হয় এটা। এইভাবে করতে হবে ক্যালকুলেশন। নিচে 160 আছে ভাই, নিচে আছে, এটা ডিফারেন্স করে 16 আসবে, পয়েন্ট বসানোর জন্য 0 আসবে, 160 আসবে। তাহলে এটা কত দিয়ে গুণ করলাম ভাই? 5 দিয়ে গুণ করলে 5 23 115 হয়, তার থেকে তো বেশি যাবে, 6 এর কাছাকাছি যাবে, আনসার এটা। এইভাবে ক্যালকুলেশন করতে হয়, নাকি আবার পয়েন্ট মিলিয়ে 0.69 মেলানোর পরে এটাকে তাকাবে না, এতটা সময় নেই ভাই। পরেরটা, যদি পরপর বছরগুলিতে সরল সুদের হার যথাক্রমে 4% এবং 5% হয়, তবে 2 বছর পরে 2 বছরে 25,000 টাকার উপর প্রদেয় মোট পরিমাণ কত হবে? তুমি 25,000 টাকা ধার নিয়েছো, প্রথম বছর 4% হারে সুদ নিচ্ছে, সেকেন্ড বছর 5% হারে সুদ নিচ্ছে। সরল সুদের এটাই ম্যাটার, যে প্রত্যেক বছর যেরকম হার নেবে সেই হারে সুদ পাবে, সুদের সুদ কোনো লাগে না। তাহলে বলো 25,000 টাকার প্রথম তুমি 25,000 টাকা নিয়ে এসছো ধার, তাহলে প্রথম বছরে 4% হারে যদি সুদ হয়, তাহলে 25% 4% মানে কত? আমরা কিভাবে বের করি ভাই? 25,000-এর 4%, পার্সেন্টেজ নিচে আবার 100 লিখে কাটাকুটি করি না, পার্সেন্টেজ উপরে থাকে, কাটিয়ে দিই আমরা। তাহলে কত টাকা সুদ দিচ্ছ? 1000 টাকা তুমি এখানে সুদ দিলে প্রথম বছরে, কারণ 4% হারে 25,000 টাকা 1000 টাকা সুদ দিলে, 25,000 টাকার 5% সুদ দিবে। আবার দেখো, এটা তোমাকে লিখে বোঝাচ্ছি তোমরা বুঝতে পারো। 5% হারে 5% পার্সেন্টেজ কাটলো, 5 25 125 100 1250 টাকা দিচ্ছ তুমি 5% হারে সুদ, মানে সেকেন্ড ইয়ার 1250 টাকা তুমি দিবে সুদ হিসাবে। তাহলে তুমি যখন লোনটা শোধ করতে যাবে তখন কত টাকা দিবে? 25,000 1000 26,000 26,000 1000 27,250 টাকা তুমি লোনটা শোধ করতে যাবে, তাহলে তোমার লোন শোধ হয়ে যাবে। এটাই তোমাকে চেয়েছি। বলেছে এক্স এর সর্বনিম্ন মান কত যার জন্য এই সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য। 12 ডিভিজিবিলিটি রুলস বাই ডাইরেক্টলি নেই, 12 কে এমন দুটো সংখ্যাতে ভাঙো যেটা একে অপরের কোপ্রাইম। 3 × 4 এটা একে অপরের কোপ্রাইম। কি কি জিনিস কোপ্রাইম সেটা তোমরা সবাই জানো, নাহলে পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা নিয়ে আসা যাবে। কোপ্রাইম মানে একটা তবুও বলে দিচ্ছি, এই দুটো সংখ্যার মধ্যে থেকে এক ছাড়া অন্য কিছু কমন যাবে না। তাহলে কোন সংখ্যাকে 12 দ্বারা ভাগ যাবে মানে 3 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে। ওকে, তাহলে এই সংখ্যাটাকে 4 দ্বারা যদি ভাগ যায়, তাহলে দেখো 4 দ্বারা ভাগ যাচ্ছে 16, হয় 4 দ্বারা ভাগ মিলে যাচ্ছে। 4 দ্বারা ভাগের নিয়ম হলো আগে কি আছে, সংখ্যার আগে কি আছে দেখার কোনো প্রয়োজন নেই, সংখ্যার আগে কি আছে দেখার কোনো প্রয়োজন নেই। লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা পুরোটাই 4 দ্বারা ভাগ যায়, তাহলে এটা পুরোটাই 4 দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে আমি বাকিটা আমাকে 3 দ্বারা চেক করতে হবে। এটা তোমাকে গল্পটা 3 দ্বারা ভাগের নিয়ম জানো কি জানো না সেটা চেক করার জন্য তোমাকে কোশ্চেনটা দিয়েছি। তাহলে এটা তো দেখা দরকার নাই, কারণ 4 দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে পুরো সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যেতে হবে। কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাওয়ার নিয়ম হলো সংখ্যাগুলির যোগফল 3 দ্বারা ভাগ যেতে হবে, সংখ্যাগুলোর ডিজিটের যোগফল 3 দ্বারা ভাগ যেতে হবে। যাদের অসুবিধা আছে ডিভিজিবিলিটি রুলসের একটা বা দুটো কোশ্চেন ভাই নাম্বার সিস্টেম থেকে থাকবেই, তোমরা যদি নাও থাকে ইনডিরেক্ট ওয়েতে থাকবে, যেটা নাম্বার সিস্টেম ইউজ করে তাড়াতাড়ি आंसर করা যায়। তোমরা ইউটিউবে আমার ভিডিওটা দেওয়া আছে, পুরো ডিভিজিবিলিটি রুলসের দেখে নেবে। তাহলে 3 দ্বারা ভাগের নিয়ম কি? সংখ্যাগুলো যোগফল যদি 3 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটা পুরোটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে 3 বা 9 বা 6 যেখানে পাবো সেটাকে কাটাতে থাকবো। তাহলে 7 আর 2 9, 6 8 আর 1 9, তাহলে পড়ে থাকলো 1 + x। তাহলে x এর মান কত হলে পরে 3 দ্বারা ভাগ যাবে? 1 + x, প্লাসই তো হবে আলটিমেটলি। তাহলে x এর জায়গায় যদি 4 বসাও এটা 3 দ্বারা ভাগ যায়, যায় না। x এর জায়গায় 1 বসালে 3 দ্বারা ভাগ যায়, ভাগ যায় না। x এর জায়গায় 0 বসালে 3 দ্বারা ভাগ যায়, ভাগ যায় না। x এর জায়গায় 2 বসালে দেখো 1 + 2 3 হয়ে যাচ্ছে, 3 দ্বারা ভাগ যায়। সো आंसर 3।
সরি আনসার 2। চলো পরের প্রশ্ন। A sum of 550 is to be repaid in 2 equal annual installment। কিসে দেওয়া যাবে? অ্যানুয়াল ইনস্টলমেন্টের কোশ্চেন। ইনস্টলমেন্টের কোশ্চেন কিভাবে হয় তাড়াতাড়ি করা যায়। 20% ফ্র্যাকশন ভ্যালু বাই 1/5। তাহলে প্রথম বছর দুটো ইনস্টলমেন্টে করবে। প্রথম বছর যদি 5 হয় তাহলে 6 টাকা হবে, টাকা ইন্টারেস্ট মানে টোটাল টাকা পে করতে হবে। সেকেন্ড ইয়ার তাহলে স্কয়ার করতে হবে 25 36। কেন করতে হয় এটা কোনো ভিডিওতে পুরো ডিটেইলে নিয়ে আসা যাবে। ইনস্টলমেন্টের অঙ্ক তোমাদের নিয়ে আসবো কোনো সময় পুরো ডিটেইলে। তাহলে দুটো ভাই ইকুয়াল ইনস্টলমেন্ট বলছে ভাই। দুটো যদি ইকুয়াল ইনস্টলমেন্ট বলে মানে দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট মানে এখানে 36 আছে, এটাকে আমাকে 36 করতে হবে। দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট বললে যেটা 36 আছে দুটো ইনস্টলমেন্ট দুটোকে আমি সমান করে দিতাম ভাই। দুটো ইনস্টলমেন্ট দিয়ে দিলে তোমার সুদ তোমার কমপ্লিট যে ঋণ নিয়েছো সেটা শোধ। তাই এখানে যদি 6 দিয়ে গুণ করো এটাকে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটা কত হচ্ছে ভাই? 5 6 30 আর এটা কত হলো? 25। যোগ করলে কত হলো? 55। এই 55 মান কত দেওয়া আছে? 55 মান দেওয়া আছে সাম অফ 550। এই 55 মান দেওয়া আছে টোটাল সাম কত? এখানে 30 ইউনিট, এখানকার 25 ইউনিট। তাহলে 55 ইউনিটের মান কত ভাই? 550। তাহলে কত গুণ? 10 গুণ। তাহলে প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত হবে? একটা ইনস্টলমেন্ট 36 ইউনিটের, এটা 10 গুণ 360। এই ছিল অঙ্ক। চলো পরেরটা। একজন দোকানদার 1 কেজি ওজনের জায়গায় 940 গ্রাম ওজন ব্যবহার করে। সৎ মানুষ, বুঝতে পারছো? সৎ মানুষ যে 940 গ্রাম ইউজ করছে, 60 গ্রাম খুব সৎ ভাবে নিয়ে নিচ্ছে, যেমন করে গভর্নমেন্ট নিচ্ছে আমাদের কাছ থেকে সেম। তাহলে এই শপকিপার ইউজেস 940 গ্রাম ওয়েট ইন প্লেস অফ 1 কেজি অফ ওয়েট। এটা তো করছে চোরে পড়বাটা পারি প্রেজেন্ট সিনারিওর সঙ্গে মিলিয়ে নিবে, বাকিটা বলতে হবে না ভাই। তো চোরে পড়বাটা পারি একে তো ওজন কম দিচ্ছে, তারপরে আবার টাকার বেলা তো প্রফিট নিচ্ছে। তাহলে এই হলো জ্বালা। তাহলে আমি কিভাবে করবো ভাই? সিপি আর এসপি রেশিও, তাহলে দুই দিক থেকে কি করছে? প্রফিট করছি। এই সব কেসের ক্ষেত্রে আমাকে সাকসেসিভ করতে হয় ভাই। তাহলে প্রথমে বলো 940 গ্রাম ওয়েট ও কি করছে? দিচ্ছে। 940 গ্রাম ও দিচ্ছে আর নিচ্ছে কত টাকা? 1000 গ্রামের দাম, তাই তো? তাহলে 940 গ্রামের সিপির দাম ও দিচ্ছে কিন্তু নিচ্ছে 1000 গ্রাম এসপির দামে। বেশ, 1 কেজি মানে 1000 গ্রাম। এবার বলছে 4% প্রফিটও করছে। 4% প্রফিট মানে কত ভাই? 1 এর 25। তাহলে ও যদি সিপি 25 হয় তাহলে 1 লাভ করছে মানে কত? 26-এ বেচছে। তাহলে দুই দিক বোথ সাইড থেকে ভাই ও লাভ করছে, এই বোথ সাইড থেকে ও লাভ করছে। এটা আমি সলভ করবো। এটা সাকসেসিভ ভাবে আমার করা যায় ভাই। সাকসেসিভ ভাবে যদি করো 25-এ যদি কাটো একবারই কাটে দাও 40, 25-এ কাটলে 40 25 1000, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 2 দিয়ে যদি কাটো 47। তাহলে দেখো 47 ইউনিট যদি তোমার সিপি হয় তাহলে 52 ইউনিট তোমার এসপি। লাভ কত ইউনিট? 5 ইউনিট। কত ইউনিটে? 47 ইউনিট। অ্যাপ্রক্সিমেশন তুমি করে নিতে পারো। 100 ইউনিট করো, 100 এ কত হয়? তাহলে 500 বাই 47 কত দিয়ে যাবে দেখো ভাই? 10 এর উপর তো যাবে। দেখো 47 এর সঙ্গে যদি 10 গুণ করো তাহলে উপরে 470 আছে। তাহলে আনসার তো এটা হবে না, আনসার এটা হবে। তাহলে ভাগ করতে লাগে ওই কোশ্চেনটার মতো 47 500। 47 কে 47 3 0 0 কে ভাগ গেল না, 0 উপরে উঠে গেল, পয়েন্ট বসালাম, 0 আছে। কত দিয়ে যাবে দেখো ভাই? 5 47 যদি দাও, এখানে দেখো 3 5 47 যদি দাও তাহলে কত হচ্ছে? 235। 235 এ বেশি যাবে, 5 এর থেকে বেশি যাবে। আচ্ছা এটা তো আনসার হলো না। 9 6 9 দিয়ে দেখো, 9 দিয়ে যদি দেখো 4 9 36, 9 এর সঙ্গে 47 যদি গুণ করো তাহলে 4 9 36 360 এর উপর চলে আসে, 9 দিয়ে যাচ্ছে না, তাহলে পড়ে যাচ্ছে এটা। তাহলে আনসার 10.64%। এইভাবে ভাই অঙ্ক করতে হয়, অপশন এলিমিনেট করে, নাকি ওই গাধার মতো বসে বসে 10.64 মিলিয়ে তারপরে অঙ্ক দাগাতে হয়। এইভাবে দাগাতে হয় না ভাই। কম্পিটিটিভের অঙ্ক 4টে অপশন তোমাকে এই কারণে দিয়েছে, অ্যাপ্রক্সিমেশন ইউজ করো, জুগাড় লাগাও, দিয়ে এইভাবে করো। পরেরটা, এ এবং বি
একটা বিজনেসে 7:5 এ ইনভেস্ট করেছে, ভালো কথা ভাই। এ অনুপাত বি, তাহলে যে অনুপাতে ভাই পার্টনারশিপ, এটাই তো হয়, যে অনুপাতে তুমি টাকা দেবে ভাই বছর শেষ হলো লাভ যদি হয় তাহলে সেই অনুপাতে তুমি কি পাবে, লাভ পাবে। এটাই হলো পার্টনারশিপের গল্প। এবার বলছে 15% টোটাল প্রফিট চ্যারিটিতে দিয়ে দেয়। ওরা টোটাল যা প্রফিট হয় তার 15% নাই, এ নাই না বি নাই, পুরো কি করে দেয়, চ্যারিটিতে দিয়ে দেয়। তাহলে আমাকে বলো টোটাল যদি এটাই প্রফিটের রেশিও হয়ে যাবে, ইনভেস্টমেন্টের যা রেশিও এটাই প্রফিটের রেশিও হয়ে যাবে ভাই। তাহলে এই যে 12 ইউনিট 7 ইউনিট এ পাবে, 12 ইউনিট বি পাবে, এটা কিসের মান ভাই, 100% প্রফিটের মান। এটা তো প্রফিটের রেশিও হয়ে যাবে, ইনভেস্টমেন্টের রেশিওটাই প্রফিটের রেশিও হয়ে যাবে। এটা যার প্রফিট হবে তার পুরোটাই এ আর বি, মানে এটা 100% প্রফিটের মান। তাহলে বলো 15% আমরা চ্যারিটিতে দিয়ে দিচ্ছি, তাহলে কত পার্সেন্ট, কত ইউনিটের মান বের করতে হবে আমাকে, তাহলে উল্টোটা বললাম ভাই, সরি বাই মিস্টেক। 7 আর 5 12, ওরা যা প্রফিট হয় তার যে টাকাটা পাবে সেটা পুরোটার মধ্যে 15% ওরা কি করে দিচ্ছে ভাই, দিয়ে দিচ্ছে চ্যারিটিতে। তাহলে ওরা যে রেশিওটা পেয়েছে এটা টোটাল প্রফিটের 85% এর মান পেয়েছে। এটা টোটাল প্রফিটের 85% এর ভ্যালু ভাই, টোটাল প্রফিটের 85% এর ভ্যালু। এবার আমাকে বলো, এরপরে আমি যাচ্ছি, এরপরে বোঝাচ্ছি। আমাকে বলেছে এ 5,950 টাকা যদি পায় তাহলে এর ভ্যালু কত ভাই, সাথে ভ্যালু 5,950, তাহলে কত গুণ, 7 8 56, 3 5 7 35, 850 গুণ। তাহলে 850 গুণ ভাই, তার মানে একের ভ্যালু 850, 850 গুণ মানে কি 850, একের ভ্যালু 850। তোমাকে মোট লাভ চেয়েছে, তাহলে 100% এর মান চাই তোমার কাছ থেকে। কিভাবে করবো ভাই, 2-3 ভাবে করা যায়, 2-3 ভাবে করা যায় ভাই। বলো এটা 85% এর মান 12 ইউনিট, এটাই তোমাকে দেখাতে চাইছিলাম তখন। তাহলে এটার ভ্যালু কত পেয়েছিলাম, 5950, এটা 850 গুণ, এটা 850 গুণ, তাহলে এটা 85% এর মান। তাহলে 100% এর মান কত হবে ভাই, 12/85 × 100। কারণ কি এ আর বি 15% চ্যারিটি দিয়ে দেওয়ার পরে তো টাকাটা নেই, তার মানে 15% চ্যারিটি তো যদি দিয়ে দেয় তাহলে 85% টাকাটা যদি পকেটে ঢুকবে। এখানকার এই লজিকটাই লাগালাম, অন্যভাবে অঙ্ক হবে ভাই এটা। তাহলে আলটিমেটলি তোমাকে এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে, আলটিমেটলি তোমাকে এই ভ্যালুটা বের করতে হবে। কিভাবে করব, কাটাকুটি করো, কাটাকুটি যদি করো 5 7 85, 5 20 100, 240/17 ইউনিটের মান তোমাকে বের করতে হবে। তাহলে 1 ইউনিটের মান যদি 850 হয় তাহলে 240/17 ইউনিটের মান কত হবে, এটার সঙ্গে 850 গুণ, 5 দিয়ে যদি কাটো 5 17 85, তাহলে 0 0 দুটো 0, 5 4 20, 3টে 0, শেষের দিক থেকে 3টে 0 হবে ভাই, শেষের দিক থেকে দুটো 0 দুটো 0 দুটো 0, একটা আনসার হবে না, আনসার এটা। গুণ করে দেখে নাও, শেষের দিক থেকে একটা 0 দুটো 0 বসলো, 5 4 20 বসলো, 5 দিয়ে 10, 5 দিয়ে 12, দেখো মিলিয়ে নাও, আনসার হচ্ছে না, হলো কি হবে, এইভাবে ভাই অঙ্ক করতে হয়। চলো নেক্সট। একটি গাড়ি 5 ঘন্টায় 350 কিলোমিটার যায় এবং অন্য 450 কিলোমিটার 90 কিলোমিটার/আওয়ার যায়, এভারেজ স্পিড। সিম্পল জিনিস, তোমাদের এভারেজ স্পিড থেকে খুব কোশ্চেন দেয়, এভারেজ স্পিডের গল্প মনে রাখো। এভারেজ স্পিডের গল্প এটাই হয়, এভারেজ স্পিড কিভাবে বের করতে হয়, স্পিড মানে ডিসটেন্স জানো, ডিসটেন্স বাই টাইম জানো সবাই তোমরা, যেহেতু এভারেজ বলেছে এখানে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাহলে বলবো টোটাল ডিসটেন্স প্রথমে কত গেছে, 350 কিলোমিটার গেছে, তখন ওর টাইম কত লেগেছে, 5 ঘন্টা দেওয়া আছে, প্লাস দ্বিতীয়বার কত গেছে ভাই, 450 কিলোমিটার, কিন্তু এখানে টাইম দেওয়া আছে না, এবার স্পিড দেওয়া আছে। স্পিড যদি 450 কিলোমিটার যদি 90 কিলোমিটার/আওয়ার যায় তাহলে কত ঘন্টা সময় নিয়েছে, আবার 5 ঘন্টা নিয়েছে, 450/90, তখন আরো 5 ঘন্টা সময় নিয়েছে। টোটাল দেখো 300 400 700 800, 800 কিলোমিটার 10 ঘন্টা, তাহলে এভারেজ স্পিড হয়ে গেল 80 কিলোমিটার। এটা হলো ভাই এভারেজ স্পিড। এভারেজ স্পিডের গল্প হলো এটা, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। বলছে সরল সুদে অর্থের পরিমাণ মানে অ্যামাউন্টের পরিমাণ যদি 1200 টাকা 3 বছরে হয় এবং 400 টাকা হয় 4 বছরে 1350, তাহলে কত টাকা তুমি রেখেছো।
এখানে লজিক্যাল, এখানে কোনো একটা টাকা রেখেছিলে 3 বছর পরে, 3 ইয়ার্স পরে 1200 টাকা হয়েছে, 4 ইয়ার্স পরে 1350 টাকা হয়েছে। 4 ইয়ার পর, এই 4 ইয়ার্স না, টোটাল 4 ইয়ার্স পর, টোটালের পর 4 ইয়ার্স পরে 1250 টাকা হয়েছে। তাহলে বলো ভাই এখান থেকে এইটুকু কতক্ষণ সময় নিয়েছে? 1 বছর সময় নিয়েছে। আমাকে টাকাটা বের করতে বলেছে, কিভাবে বের করবো? তাহলে বলো ভাই 1200 টাকা ছিল, 1350 টাকা হয়েছে কত বছরে? এইখান থেকে 1 বছর পরে। তাহলে কত টাকা সুদ পেয়েছে? নিশ্চয়ই সিম্পল ইন্টারেস্টে কি হবে ভাই, টোটাল টাকাটা, তোমার যে টোটাল টাকা তারপরে সুদ পায়, সুদের কোনো সুদ পায় না। তাহলে ও 1 বছরে সুদ পেয়েছে কত টাকা? 1 বছর সুদ পেয়েছে 1350 মাইনাস 1200, মানে 150 টাকা পেয়েছে 1 বছরের সুদ। তাহলে কত টাকা রেখেছে? তাহলে এখানে 3 বছর টাকাটা খেটেছে, 3 বছর খাটার পরে 1200 হয়েছে। তাহলে 1 বছরের জন্য যদি 150 টাকা হয়, প্রত্যেক বছরে সমান ভাবে পাই সিম্পল ইন্টারেস্ট। তাহলে 3 বছরে কত টাকা ইন্টারেস্ট পাবে? 3 গুণ 450 টাকা। 1 বছর যদি 150 হয় তাহলে 3 বছরে হয় 450 টাকা। তাহলে এখানে 450 টাকা, এখানকার সঙ্গে 450 টাকা অ্যাড হওয়ার পরে এখানে হয়েছে 1250 টাকা। তাহলে এখানে কত হবে? 1200 থেকে 450 মাইনাস করবে, তাহলে কত হবে? 750। আনসার তোমার 750। চলো পরেরটা বলেছে দুটি সংখ্যার অনুপাত 7:11। যদি তাদের গসাগু এইচসিএফ বা গসাগু যদি 28 হয় তাহলে সংখ্যা দুটির যোগফল কত? ভাই রেশিওর অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে অপশন দিয়ে অঙ্ক উড়ে যায়। দেখো সংখ্যা দুটি অনুপাত 7:11, সংখ্যা দুটির যোগফল কত হবে ভাই? 7 আর 11 যোগফল 18। সংখ্যা দুটির যোগফল 18 হবে। 18 মধ্যে কি ঢুকে আছে ভাই? 9 ঢুকে আছে। 9 বারবার কেন আনছি? কারণ 9 মাল্টিপ্লিসিটি বা মাল্টিপল ডিভিজিবিলিটি রুল খুব সহজ। 9 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ দেয়, যেমন 3 দ্বারা। যে সংখ্যাগুলো যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাগুলো পুরো সংখ্যাটাই 9 দ্বারা ভাগ যাবে। তাহলে 18 আছে, তাহলে সংখ্যাটা নিশ্চয়ই 9 দ্বারা ভাগ যাবে। দেখো এটা কি 9 দ্বারা ভাগ যায়? 2 আর 3 আর 4, তাহলে 4 9 দ্বারা ভাগ যায় না। 8 3 11 9 দ্বারা ভাগ যায় না। 9 6 15 16 9 দ্বারা ভাগ যায় না। 5 4 9 9 দ্বারা ভাগ যায়। আনসার শেষ। অঙ্ক দেখারই দরকার হয় না। তাহলে করবো কিভাবে? কনসেপ্ট হলো এটা, একটা সংখ্যা যদি hx হয়, একটা সংখ্যা h হয়, আমি ধরে নিলাম। তাহলে এই সংখ্যা দুটো hcf গসাগু কত হবে ভাই? দুটো থেকে কি কমন আছে? h কমন আছে। তাহলে আমি কি করতে পারি? সংখ্যা দুটো কি হবে ভাই? এই গসাগুটার সঙ্গে গুণ হবে উল্টো ভাবে। তাহলে একটা সংখ্যা হবে 7 × 28, আর একটা সংখ্যা হবে 28 × 11। এই দুটো যোগ করলে আনসার হবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো? 28 কমন যদি নিই তাহলে 7 প্লাস 11। তাহলে 28 এর সঙ্গে 18 গুণ করলে হয় 504। গুণ করে দেখে নেবে ভাই 504। পরেরটা, তাহলে এইগুলো ভাই করার দরকার হয় না পরীক্ষা হবে, এত কিছু করার প্রয়োজন নেই। তুমি দেখতে পাচ্ছ না আনসার হয়ে যাবে, এগুলো করবে না। চলো পরেরটা। একটি পরীক্ষায় ট্রুথ 4 মার্কস প্রত্যেকটা। এই কোশ্চেনটা এক্সামিনারের ফেভারিট হয়। প্রত্যেকটা কারেক্ট আনসার করার জন্য তুমি 4 মার্কস পাবে, এবং একটা যদি ভুল করো তাহলে নেগেটিভ পাবে, যেটা অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে। যদি আমাদের 4 হয় না, এটা নিটের মতো, নিটের হাল। একটা কোশ্চেন ঠিক করলে 4 মার্কস পাবে, একটা কোশ্চেন ভুল করলে 1 মার্কস তুমি কি পাবে? কম পাবে, নেগেটিভ পাবে। এটা নিটের হাল। নিটের হাল তোমরা সবাই দেখেছো কি হচ্ছে এখন। তো যাই হোক, বলেছে সে পুরো কোশ্চেন গুলো অ্যাটেন্ড করে দিয়েছে। 75 খানা কোশ্চেন ছিল, 75 খানা কোশ্চেন অ্যাটেন্ড করেছে, কিন্তু নম্বর পেয়েছে 125। নিশ্চয়ই নেগেটিভ করেছে, নাহলে তো 4 75 300 হয়, ও 300 পেয়ে যেত। 4 75 300 হয়, সবগুলো ঠিক করতো। 300 পাইনি, 125 পেয়েছে। কি কারণে পেয়েছে সেটাই দেখবে ভালো মতো। এই অঙ্কগুলো অ্যালিগেশনটা করা যায়, ডিরেক্টলি করা যায়। ডিরেক্টলি কিভাবে করবো সেটা ভাই, একটা কোশ্চেন যদি ও ঠিক করে আসতো তাহলে +4 পেত। ওটাকে যদি নেগেটিভ করে তাহলে -1 পাচ্ছে। ওটাকে যদি ও নেগেটিভ করে তাহলে -1 পাচ্ছে। তফাৎ কত ভাই? একটা কোশ্চেন ভুল করলে তফাৎ কত? কোশ্চেন ছেড়ে যদি দেয় সেটা আলাদা কথা ভাই। কোশ্চেন যদি ও স্কিপ করে আসে সেটা আলাদা কথা, কিন্তু কোশ্চেন ও যদি করে এবং সেটা ভুল হয় তাহলে একটা কোশ্চেনের জন্য ওকে 5 নম্বর ভুগতে হচ্ছে না। 4 নম্বর তো যাচ্ছে, এই কোশ্চেনটার জন্য আনসার পাবেই না। কিন্তু আগের কোশ্চেন গুলো থেকে যে এক পাওয়া আছে সেখান থেকে 1 কেটে নিবে, পাওয়া নম্বর থেকে 1 কেটে নিবে। তার মানে একটা কোশ্চেনের জন্য ও 5 নম্বর কি করছে? কম্পেনসেট করছে। ওকে,
তাহলে এবার আমাকে বলো ও যদি সবগুলো ঠিক করে দিত, যেটা বললাম আমি, সবগুলো যদি ঠিক করতো তাহলে নম্বর কত পেত? এক একটা কোশ্চেন যদি 4 মার্কস করে হয় তাহলে সবগুলো ঠিক করলে নম্বর পেত ভাই 300। ও পেয়েছে কত ভাই? 125। তাহলে টোটাল কত মার্কস ওর পকেট থেকে গেছে? টোটাল কত মার্কস ওর পকেট থেকে গেছে? এবার টোটাল কত মার্কস ও পাইনি, যেহেতু সবগুলো অ্যাটেন্ড করেছিল, তাহলে বাদ দাও, 175 হচ্ছে। দেখো ভাই 175 মার্কস ও পাইনি, তাহলে এই 175 মার্কস ওর কি হয়েছে? অ্যাটেন্ড করেছে প্লাস নেগেটিভ পেয়েছে, সেখানে সেই জন্য বাদ গেছে। এবার বলো একটা কোশ্চেনের জন্য কত নম্বর নেগেটিভ গেছে? পকেট থেকে গেছে 5 মার্কস গেছে। 4 নম্বর তো পাইনি, পকেট থেকে একও গেছে, তো টোটাল 5 মার্কস গেছে। তাহলে ও টোটাল কটা ভুল করেছে? টোটাল ভুল করেছে কটা? এটা। তাহলে টোটাল ভুল করেছে ভাই 135টা। এবার আনসার তাড়াতাড়ি করে দেন। 35 বলেছে ভাই সঠিকভাবে ঠিক করেছে, কোনগুলো কারেক্টলি। টোটাল সংখ্যা যদি আমার 75 হয়, 35 খানা ও রং করেছে, তাহলে 40 খানা ও রাইট করেছে। আনসার ভাই এটা। ও আমাকে জিজ্ঞেস করেনি কতগুলো ভুল করেছে, যদি ভুল করতো তাহলে ভাই এটা আমার আনসার। ওকে, 35 আনসার। আমাকে রাইট বলেছে, তাহলে 75টা থেকে কতগুলো ভুল করেছে বাদ দিলে আমার আনসার। দেখো বিনোদ 4 ঘন্টায় একটা নির্দিষ্ট দূরত্ব সাঁতরে বা সাঁতার কেটে সাঁতার কাটতে পারে, যাই হোক। সাঁতার কাটতে পারে এবং 6 ঘন্টা একই দূরত্ব ফিরে আসতে পারে। যদি স্রোতটি 3 কিলোমিটার/ঘন্টা বেগে প্রবাহিত হয়, তবে স্থির জলবিন্দুতে গতিবেগ খুঁজে বের করুন। আমি বোটান স্ট্রিমের অঙ্ক ভাবে করার লজিক ওটাই লাগায়, কিন্তু মজা ছলে পড়ে দেখে নাও। এটা ধরে নিলাম আমার নদী, এভাবে যাচ্ছি বোঝানোর জন্য। ভাই মিডিলে লিখবো আমরা স্থির জলের গতিবেগ লিখবো ভাই। এটা ভাই গতিবেগের ছবি আঁকছি, হ্যাঁ, স্থির জলের গতিবেগ, এর জন্য স্থির গতি লিখলাম। বা তুমি যদি লিখতে চাই স্থির জলের গতিবেগ, পুরোটাই লিখো স্থির জলের গতিবেগ। এটা ভাই উপরের দিকে যদি জল যায়, জল যদি এইভাবে আসে, তাহলে উপরের দিকে গেলে প্রতিকূল, মানে জলের এগেনস্টে যাচ্ছে তুমি। অনুকূল পরিবেশ বলে কিসের জন্য? তোমার দিকের পরিবেশ, তোমার পছন্দের পরিবেশ, তাহলে তোমার এগেনস্টে না। তাহলে অনুকূল মানে যেদিকে জল যাবে সেদিকে তুমি যাচ্ছ, সেটাকে অনুকূল বলো। আমাকে বলো ও ডাউন স্ট্রিমে 4 ঘন্টা নেয় সময়, আর আপ স্ট্রিমে নেয় 6 ঘন্টা বলেছে। এটা কি ভাই? টাইমের রেশিও। আমরা জানি টাইমের রেশিও স্পিডের সঙ্গে টাইম কি হয়? রিভার্স রিলেশনে থাকে, সবাই জানি। যদি 4 আর 6 হয় আপস্ট্রিম, আমি এখানে বোঝাচ্ছি ভাই, লিখে তোমাদের কনসেপ্ট দেওয়ার জন্য এত কিছু লিখতে হচ্ছে। আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম। আপস্ট্রিমে যদি স্পিডের রেশিও বলা আছে, দেখো ভাই কি বলা আছে? টাইমের রেশিও। আপস্ট্রিমে যদি টাইমের রেশিও তোমাকে বলা আছে 4 ঘন্টা, আপস্ট্রিমে যাচ্ছে ডাউনস্ট্রিমে 4 ঘন্টা ভাই, আপস্ট্রিমে 6 ঘন্টা। তাহলে রেশিও কত ভাই? 3:2। তাহলে টাইমের রেশিও যদি আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিমে 3:2 হয়, তাহলে স্পিডের রেশিও কত হবে ভাই? উল্টে যাবে, 2:3। তাহলে আমি এখানে রেশিও ইউনিট লিখছি। তাহলে অনুকূলে ওর 2, প্রতিকূলে ওর 3। অনুকূলে স্পিড লিখছি, দেখে নাও, আপস্ট্রিমে 2, ডাউনস্ট্রিম 3। তাহলে এটা গেল ভাই তার স্পিড লিখলাম, স্পিডের রেশিও লিখলাম। টাইম লিখবো না ভাই, এখানে স্পিড লিখবো বলেছি, এটা গতিবেগের ছক, স্পিডের ছবি ভাই। স্থির জলের গতিবেগ কি করি ভাই? অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করি। অনুকূল এবং প্রতিকূলের গতিবেগের গড় গতিবেগ হয় স্থির জলে। তো 3 এর 2 5, 5/2, মানে এটা হলো ভাই 2.5। তাহলে 2.5 হলো ভাই স্থির জলের গতিবেগ। স্রোতের গতিবেগ কত হয় ভাই? স্রোতের গতিবেগ হয় যে কোনো ডিফারেন্স দাও মিডল থেকে, যে কোনো ডিফারেন্স দাও, 3 আর 2.5 ডিফারেন্স বা 2.5 আর 2 ডিফারেন্স, কত হচ্ছে ভাই? 0.5। এই 0.5 এর মান দেওয়া আছে, দেখো 3 কিলোমিটার/আওয়ার, এটা এক্সাক্ট মান দেওয়া আছে। 3 যদি মান হয় 0.5 এর মান, তাহলে কত গুণ ভাই? 6 গুণ। তোমার কাছে চেয়েছে কি বিনোদের স্টিল ওয়াটারের গতিবেগ কত? স্টিল ওয়াটারের গতিবেগ কত ভাই? 2.5। 2.5 এর সঙ্গে কত গুণ? 6 গুণ। 6 2.5 15। আচ্ছা, 15 কিলোমিটার/আওয়ার।
তোমাকে এটা বোঝানোর জন্য লেখা হয়েছে এই জিনিসটা। এটা এমনি এক লাইন অঙ্ক হয়ে যায়। চলো পরেরটা। আচ্ছা লাস্ট অঙ্ক দেখো, a certain principal amounts to 560 in 3 years and 600 in 5 years, determine the rate of percentage পারে না। আমাকে ভাই কোন জায়গায় লেখা নাই চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ তখন পর্যন্ত আমরা করব না যতক্ষণ পর্যন্ত ওরা লিখে দিবে। যদি কিছু লেখা না থাকে আমরা বাই ডিফল্ট বুঝে নেব সেটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক দিয়েছে। তো এখানে কোনো জায়গায় কোনো ইন্টারেস্ট যেহেতু লেখা নাই, তো এটা আমরা কি দেব, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। একটা প্রিন্সিপাল রেখেছিলে, প্রিন্সিপালটা রেখেছিলে রাখার পরে 560 হয়েছে কত বছরে? 3 বছরে। 3 বছরে 560 হয়েছে। 5 বছরে হয়েছে ভাই 5 ইয়ার্সে হয়েছে কত? 600। 5 ইয়ার্সে হয়েছে 600, তাহলে কত ইউনিট? 40 টাকা তুমি বেশি পেয়েছো। কত টাকা কত বছরে? এখান থেকে এটা 3 বছর, এখান থেকে এটা 2 বছর, 5 বছর, তাহলে এটা 2 বছরে ভাই 40 টাকা তুমি সুদ পাচ্ছ। 2 বছরে 40 টাকা তুমি সুদ পাচ্ছ। তোমাকে বলেছে ইন্টারেস্ট পারে না, তাহলে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপাল যদি না বের করতে পারে তাহলে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে অঙ্ক করা যাবে। তাহলে ভাই 2 বছর যদি 40 টাকা সুদ পায়, তাহলে 3 বছর কত টাকা সুদ পেয়েছে? 60 টাকা। 1 বছর 20 টাকা করে সুদ পাচ্ছে, তাহলে ও 3 বছর 60 টাকা পেয়েছে। তাহলে এখানে 60 ইউনিট যোগ হয়েছে এটার মতো। 40 ইউনিট যেহেতু এখানে হয়েছে, তাহলে এখানে 60 ইউনিট যোগ হওয়ার পরে এটা হচ্ছে, তাহলে প্রিন্সিপাল কত ভাই? 500। 500 সঙ্গে 3 বছর 60 টাকা সুদ পেয়েছে, 560 টাকা তবে ওর অ্যামাউন্ট হয়েছে। তাহলে 500 টাকার উপরে এটা প্রিন্সিপাল পেলাম। 500 টাকার উপর 1 বছরে কত সুদ ভাই? 20 টাকা। 2 বছরে যদি 40 টাকা, 1 বছরে 20 টাকা সুদ, 20 টাকা সুদ। 100 টাকার উপর কত? 0 0 কেটে গেল 4%। তাহলে আনসার ইজ 4%। 4% পারে না সুদ। এই ছিল তোমাদের অঙ্ক। বলো ভিডিওটা কমেন্ট করবে কেমন লাগলো। যদি বলো ফার্দার আরো ক্লাস চাই, তাহলে আমি ক্লাস দেবো, প্ল্যান করবো। সো ফাইনালি ফেস রেডি হলো বা ফেস নিয়ে আসলাম। চলো যাই হোক, ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও ভিডিওটা। চলো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।